জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বাংলাদেশ ভারতের সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা। সোমবার এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সম্ভাবনা আপাতত নেই, তবে আরাকানের পরিস্থিতি শান্ত হলে আন্তর্জাতিক মহলে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বর্ডার কিলিং যেটা হয়, এটা আজকের কথা না, কিন্তু আমি গত অন্তত 7 বছর যাবত বলছি, বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপার্কেশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপার্কেশন, যেটা আমরা চাই না। এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যেই স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে, আমরা চেষ্টা করতে পারি। এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি। মূল্যস্ফীতি কিছুটা কমেছে, সেই প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের আরও বলেন, বাজারে যাতে সরবরাহ বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবে মন্ত্রণালয়। এ সময় তিনি আরও বলেন, প্রশাসনিক সংস্কারে ইউএনডিপি প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে ইচ্ছুক। আলাপ করেছি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট চলবে, ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়। গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। মূল্যস্ফীতিটা একটু এসে পাচ্ছেন তো, কিছু কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা। এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না, আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার, ওইগুলো আমি আলাপ করবো আরও ওদের সাথে, লোকাল ইস্যুর সাথে, যাতে ওরা একটু দেখে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রেন্ডেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে দেশের ধর্মীয় সংখ্যালঘু আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা হয়। ভ্যাটিকান রাষ্ট্রদূত বলেন, ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ইতিমধ্যে ক্ষেত্র বিশেষে অগ্রগতি অর্জিত হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রপতি দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রশংসাও করেন। বন্যা পরবর্তী পুনর্বাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। সোমবার দুপুরে তার মন্ত্রণালয়ে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বন্যা পরবর্তী পুনর্বাসন, এই বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে, এবং কমিউনিকেশনটা হচ্ছে একটা বড় জিনিস। এটা পুরো সমাজকেই অ্যাফেক্ট করে, ডিটেলসে যাওয়ার দরকার নেই। গ্রামের সবজিটা ঢাকায় আসে যদি রাস্তা ভালো থাকে, তো সেই জন্য রাস্তাঘাটের দিকেই আমি ইঞ্জিনিয়ার সাহেবদের বলেছি, চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে আহত ও তাদের পরিবারকে স্বাবলম্বী করার অঙ্গীকারও করেন উপদেষ্টা। এছাড়াও চলমান কোনো সামাজিক নিরাপত্তার আওতায় চলমান ভাতা বন্ধ করা হবে না বলেও জানান এই উপদেষ্টা। তাদেরকে আমাদের
সেফটি নেটের ভেতরে আমরা এনেছি, কাজটা শুরু করেছি এবং একেবারে এমার্জেন্সি বেসিসে এরকম 4টা পরিবারকে আমরা এক থোক টাকা দিয়েছি। আমরা গ্রহিতা তৈরি করতে চাই না, আমরা হাত পেতে নেওয়ার অভ্যেসটা থেকে সরে আসতে চাই। আমরা সামাজিক ব্যবসার ভেতরে আনবো, দুটো উপকার হবে। এটা উগ্র সুদের উপরে নির্ভর কখনোই করবে না, এটা অত্যন্ত সংবেদনশীল ব্যবসা এবং প্রকল্পটাকে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করবে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধের পর বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে 20 বিলিয়নের নিচে। 8 সেপ্টেম্বর রাতে আকুর বিল পরিশোধের পর BPM 6 হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে $19.46 বিলিয়ন। গ্রোস হিসাবে তা $24.53 বিলিয়ন। এর আগে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে মে জুন মাসের বিল পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক, তখন রিজার্ভ কমে দাঁড়ায় $20.46 বিলিয়ন। যদিও তার কয়েকদিন আগে IMF এর ঋণের তৃতীয় কিস্তি সহ প্রায় $2 বিলিয়ন ঋণ পেয়েছিল বাংলাদেশ। আকু হলো একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি 2 মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তথ্য চাওয়া হয়েছে দেশের গণমাধ্যমগুলোর কাছেও। সোমবার সকালে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি। বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোরফ্রন্টে ছিলেন, ফিল্ডে ছিলেন, আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে। আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজির বিরুদ্ধে বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফরে বরিশালের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। সোমবার বেলা 12:30টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস সম্মেলন কক্ষে মতবিনিময়ে কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করতে হবে। এজন্য সারা দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতেই তাদের এই বিভাগীয় ছাত্র জনতা মৈত্রী সফর। তারা আরও বলেন, দেশটাকে নতুনভাবে গড়ে তোলা, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক রায়ান ফেরদৌস, তৌহিদ আহমেদ, আশিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিপ্লব হয়, মানুষ জীবন বাজি রেখে বিপ্লবে অংশগ্রহণ করে, কিন্তু শেষে এসে দেখা যায় যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সুকৌশলে যারা বিপ্লবী হয়ে ওঠে তাদের মধ্যে বিভাজন তৈরি করে দেওয়া হয়। মনে রাখতে হবে, আমরা যারা জীবিত আছি, আমরা যারা সুস্থ আছি, আমরা প্রত্যেকে তাদের কাছে দায়বদ্ধ। কারণ তারা শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য জীবন দেয় নাই, ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য তারা আহত হয় নাই, তারা আহত হয়েছে, তারা জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিকল্প হিসেবে সব সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের জন্য রাখা হবে। সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, 1 সপ্তাহের মধ্যে সুপার শপের সাথে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈঠক করেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাত 8:30টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক নানা ইস্যুতে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি তুলে ধরে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের মহাসচিব বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভু সুলভ আচরণ করে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সীমান্ত নিয়ে সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বর্তমান আচরণ কারো জন্যই শুভকর নয়। তার মতে প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক সম্মান, মর্যাদা, স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সময় দিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটি বৈঠক শেষে তিনি কথা বলেন। আরও বলেন, সর্বক্ষেত্রে অধিকার ফেরাতে যত দ্রুত নির্বাচন হবে জনগণের জন্য ততই মঙ্গল। আগামী দিনগুলোতে রাষ্ট্র সংস্কারে 1 বছর আগে বিএনপির দেওয়া 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। এর আগে এনডিএম, গণ অধিকারের একাংশ, গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। এ সময় যুগপৎ আন্দোলনে বিএনপি সহ 4টি দলের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা হয়। সবাই অনেক স্যাক্রিফাইস আছে, সবাই জেলে গেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আমাদের সেই ধারা অব্যাহত রেখে আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আবার এই চ্যাপ্টারের জন্য আমরা কি করতে যাচ্ছি সবাই মিলে আলাপ আলোচনা করেছি আজকে। এবং এই আলাপ আলোচনার মধ্যে বর্তমান প্রেক্ষাপট, আগামী দিনের যে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নস্যাৎ করতে ভারতে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মোটর চালক দলের অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ এবং বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে 16 বছরের শাসনে গণতন্ত্রের নামে সন্ত্রাস তৈরি করেছেন, অর্থ লুট করে কানাডায় বেগমপাড়া করেছে। আরও বলেন, যারা চিনি, পেঁয়াজ, মরিচের সংকট তৈরি করে গরিব মানুষকে দুঃখ দিয়েছে, তারা আবার নতুন করে সুযোগ নেবার চেষ্টা করছে। শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে, বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগমপাড়া করেছে, তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায়। ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বাংলার মাটিতে করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল। সোমবার সকালে নোয়াখালী শহরে পথসভায় অংশ নেন তিনি। বলেন, 2006 সালের 28 অক্টোবর এবং 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডেরও বিচার করা হবে। সোমবার সকালে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে পথসভায় তিনি আরও বলেন, ছাত্র জনতা হত্যার বিচারের পাশাপাশি 2006 সালের 28 অক্টোবর এবং 2013 সালের 5 মে শাপলা চত্বরের তৌহিদি
জনতা হত্যারও বিচার হবে। স্বৈরাচার সরকার ও তার দোসরদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তিনি। আরও বলেন, জামায়াতে ইসলামী সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, তাই জামায়াতে ইসলামীকে কখনো জনবিচ্ছিন্ন করা যাবে না। শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। পিলখানার হত্যাকাণ্ডের বিচার দেশের বাড়িতে হবে। শাপলা চত্বরের আলেম ওলামাদের ওপরে গণহত্যা চালিয়েছিল এই সরকার, তাদের বিচারে বাংলাদেশের মাটিতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মাসে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সোমবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা সংস্কার শীর্ষক এক আলোচনা সভায় উপাচার্য কথা জানান। এর আগে বক্তারা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের ব্যাপারে খসড়া প্রস্তাব তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয় সংস্কারে আবাসিক হল, প্রশাসনিক ও একাডেমিক পর্যায়ে দায়িত্বশীলদের আলোচনা চলমান রয়েছে। আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জনগণের বিশ্ববিদ্যালয়। জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে এই বিশ্ববিদ্যালয়টি। এই ধরনের একটা সিচুয়েশন যেটা বহু রক্তের বিনিময়ে এসছে, এইটি বিরাট রকম একটা সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এই মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। মেট্রো রেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ আব্দুর রউফ। MAN সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আব্দুর রউফকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে MAN সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়। পরে আরেক আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ আব্দুর রউফ এর আগে MRT 5-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছিলেন। 2017 সালে অবসরে যাওয়ার পর MAN সিদ্দিককে DMTCL এর MD হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা। সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী প্রশাসক নিয়োগ ও নতুন নির্বাচনের আদেশ জারি করেন, যেখানে আগামী 120 দিনের মধ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়। এর আগে শতবর্ষী এই সংগঠনটির কমিটির বিরুদ্ধে আন্দোলনে নামেন চট্টগ্রামের ব্যবসায়ীরা, যার পরিপ্রেক্ষিতে একে একে পদত্যাগ করেন চট্টগ্রামের চেম্বারের সভাপতি সহ 24 পরিচালক। শূন্য হয়ে যায় পরিচালনা পর্ষদ। স্থবিরতা নেমে আসে চেম্বার অব কমার্সের কাজে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ 6 জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ব্যাংক হিসাব তলবের তালিকায় সাবেক সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ তার পরিবারের 4 জন এবং স্বর্ণ ও হীরা ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়াল সহ তার পরিবারের 2 জন রয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে। এতে উল্লিখিত 6 জনের সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়। ওয়ার্ক পারমিট সহ বৈধ কাগজপত্র জমা দিয়েও মিলছে না ইতালির ভিসা, আর এজন্য গাফিলতির অভিযোগ উঠেছে ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা চাইছেন আটকে থাকা পাসপোর্ট, ভিসা সহ দ্রুত ফেরত দেওয়া হোক তাদের। তবে জাল নথির প্রমাণ পাওয়ায় এই দীর্ঘসূত্রতা উল্লেখ করে রাষ্ট্রদূত বলছেন, জানুয়ারির মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা হবে। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সোমবার সকাল 9টা থেকে অবস্থান নেন ভুক্তভোগীরা। তাদের দাবি, গেল বছরের আগস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় 1 লাখ ভিসা পাসপোর্ট আটকে রেখেছে ইতালির ভিসা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান DFS গ্লোবাল। এমন অবস্থায় বিপাকে পড়েছেন লক্ষাধিক ইতালি যেতে ইচ্ছুক কর্মী।
আমি গত সেপ্টেম্বর 10 তারিখে আমি বিএফএস গ্লোবালে কাগজ পাসপোর্ট জমা দিয়েছি। আজকে 1 বছর হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি, আমি খুব কষ্টে আছি। আমার জমানো টাকা যা ছিল সব খাইয়ে ফেলেছি। এখন আমার একটা মোটরসাইকেল আছে আর বাকি, ওটা আমি বিক্রি করে ফেলাবো। বাহিরে ছিলাম বিগত 7-8 বছর, আমি অন্য বাহিরে ছিলাম, আফ্রিকায় ছিলাম। তাই সেইখান থেকে আমি দেশে আসি। দেশে আসার পরে আমার অরিজিনাল ডকুমেন্ট আমি সাবমিট করি বিএফএসে, কিন্তু তারা আজ 10 মাস হয়ে গেছে, কিন্তু তারা কোনো ভিসাই দিতেছে না। এই জন্য দেখা গেছে যারা বাহির থেকে আসে তারা তো বাংলাদেশে জানেনি যে সচরাচর কোনো কাজ করতে পারে না। আমাদের যে জমানো যে সঞ্চয় ছিল সম্পূর্ণ শেষ। আমাদের একটাই এখন দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় ডক্টর ইউনূস স্যারের কাছে, উনি হস্তক্ষেপের মাধ্যমে যাতে আমাদের এই লাখো মানুষের এই সমস্যাটার সমাধান করা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। ভিসা সহ আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে এবং ফেরত চাই। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল। সোমবার সারাদিন কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় জানিয়ে জিটিসিএল জানিয়েছে অবৈধ গ্যাস বিচ্ছিন্নের অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে স্থানীয় জনগণের সহায়তাও চাওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। এর আগে গতকাল কেরানীগঞ্জের কালীগঞ্জ বড় মসজিদ এলাকায়ও অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করা হয়। তো আমাদের উদ্দেশ্য হলো মানে যত তাড়াতাড়ি সম্ভব এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা যায়, এবং এটার জন্য আমি বলতে চাচ্ছি বিশেষ করে আমাদের এই এলাকারবাসীকে, এখানে অনেক অবৈধ সংযোগ রয়েছে, এলাকাবাসীকে সচেতন হতে হবে যে আমরা অবৈধ সংযোগ, আমরা অবৈধভাবে কোনো গ্যাস সংযোগ নিব না। সড়কে নিয়ম ভাঙার মহোৎসবে মেতেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা, যে কারণে যানজটে অতিষ্ঠ বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা। নিয়মকানুন না মেনে অলিগলি এবং প্রধান সড়কেও তাদের অবাধ চলাচল দিন থেকে রাত অবধি। রাজধানী জুড়ে মাঝ রাস্তা দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ রিকশা। কোনো সড়কে পদক্ষেপও নিচ্ছে না ট্রাফিক পুলিশের সদস্যরা। তারা বলছেন আইন মানতে চান না অটোরিকশার চালকরা। এ কারণে শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, টিকাটুলি, গেন্ডারিয়া সহ অধিকাংশ এলাকায় দিনে কিংবা রাতে সড়কের যানজট কমছে না। এ অবস্থায় ঢাকার সড়কে চলাচলকারীদের রীতিমতো নাভিশ্বাস উঠছে। নগরবাসীরা বলছেন যত্রতত্র পার্কিং সিগন্যাল অমান্য করে উল্টো পথে গাড়ি চালানো সহ প্রতিনিয়ত নিয়ম ভাঙছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এদিকে চট্টগ্রাম নগরের প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণার পর থেকে অভিযান শুরু করেছে মহানগর পুলিশ। পুলিশ জানিয়েছে বেশিরভাগ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চালকদের নেই কোনো দক্ষতা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগে অলিগলিতে চলাচল করলেও সম্প্রতি এসব দাপিয়ে বেড়াচ্ছে নগরের প্রধান সড়ক ও মহাসড়কে। এ অবস্থায় রোববার ব্যাটারি চালিত এসব যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে নেসকো আউটসোর্সিং এর কর্মচারীরা। সোমবার দুপুরে নগরের রেলগেট এলাকায় নেসকো অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন আইসিটি বিভাগের রাজশাহী, বগুড়া, নওগাঁ, রংপুর, দিনাজপুরের কর্মচারীরা। বক্তারা বলেন জাতীয়করণ করা সম্ভব না হলে অন্তত যেন মাস্টার রোল হিসেবে রাখা হয়, কারণ কোনো কোম্পানির অধীনে থাকতে চান না আন্দোলনরত কর্মচারীরা। এ সময় আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2018 বাতিলের দাবি জানান তারা। একই সঙ্গে বয়সসীমা শিথিল করে চাকুরি স্থায়ীকরণের দাবি জানান আন্দোলনকারীরা। একটু পিছাইলে এখন টিভিতে খবর প্রচারের পর সোমবার চালু হয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। এর মাধ্যমে প্রায় 10 দিনের অচল অবস্থা কাটিয়ে মুমূর্ষু সব রোগীদের অ্যাম্বুলেন্স সেবা দিতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে জ্বালানি তেলের অভাবে গেল 31 আগস্ট থেকে বন্ধ ছিল হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। সংশ্লিষ্টরা জানিয়েছেন বরাদ্দ না আসায় জ্বালানি তেলের প্রায় 5.5 লাখ টাকা বকেয়া থাকায় নির্ধারিত পেট্রোল পাম্প নিতে পারছিলেন না তারা। তাছাড়া উপজেলার সদর থেকে দিনাজপুর মেডিকেলের দূরত্ব 70 কিলোমিটারের বেশি হয় দ্বিগুণ ভাড়া দিয়েও মেলেনি বেসরকারি অ্যাম্বুলেন্স। এমন অবস্থায় চরম ভোগান্তির শিকার হন রোগী ও তাদের স্বজনরা। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার আরজিকর কাণ্ডে দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্টের শুনানিতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আদালতের অনেক প্রশ্নের জবাবে সংশয়ে জানায় সংস্থাটি। এ অবস্থায় এখনও অনেক রহস্য আড়ালে থাকায় 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। এর আগে 16 সেপ্টেম্বর নতুন তদন্ত প্রতিবেদন জমা দিতে সিবিআইকে নির্দেশও দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সঠিকভাবে ময়নাতদন্ত হয়েছে কিনা জানতে চাইলে সিবিআই জানায়, ময়নাতদন্তের সময় উল্লেখ না থাকায় ফরেনসিক রিপোর্ট নিয়ে তারা সন্দিহান। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দিন থেকে রাত পর্যন্ত হাসপাতালের সব সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিনা জানতে চাইলে 27 মিনিটের মোট 4টি ক্লিপিং পাওয়ার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার সব অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের এখনও বিচারের আওতায় না আনতে পারায় তার পদত্যাগ দাবি করেছে বিজেপি। সাম্প্রতিক সময়ে মণিপুরে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে রাজপথে নেমেছে হাজারো শিক্ষার্থী। ন্যায় বিচার এবং রাজ্যের অখণ্ডতা রক্ষার স্বার্থে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সব বিধায়ক, পুলিশ এবং মহাপরিচালক, নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের দাবি তোলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্যকে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে হয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। অস্থিতিশীল পরিস্থিতির কারণে রাজ্যে 9 এবং 10 সেপ্টেম্বর বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। এদিকে পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপরতা চালাচ্ছে রাজ্য সরকার। ইমরান খানকে মুক্তি দিতে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। ইসলামাবাদের উপকণ্ঠে এক সমাবেশে এ আলটিমেটাম দেয়া হয়। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত হওয়া সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর বলেন, কোনো বাধাই তাদের পিছু হটতে পারবে না। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলী খান বলেন, জাতি ইমরান খানের মুক্তির জন্য অপেক্ষা করছে। এর আগে জেলা ও দায়রা আদালত ইদ্যত মামলায় ইমরান খানের দায় মুক্তি চেয়ে করা আবেদন গ্রহণ করায় তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হয়েছিল। তবে নতুন করে তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর থেকেই একের পর এক মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত পাওয়া ইয়াগি ইতিমধ্যে অনেকটাই শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত আছে। বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। বন্যার ঝুঁকিতে আছে ল্যাংসন, ইয়েনবাই এবং থাই এনগিয়েন প্রদেশ। দেশের আবহাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত একদিনে ভিয়েতনামে 208 মিলিমিটার থেকে 433 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গেল সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে উদ্ভূত হওয়া ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপিন্সের লুজন দ্বীপে। ইসরায়েলি আগ্রাসনে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলের মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে 20 ফিলিস্তিনির। সব শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলায় প্রাণহানি বেড়ে প্রায় 41,000। পশ্চিম তীরেও পুরোদমে চলছে ইসরায়েলি আগ্রাসন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, এখন জরুরি ভিত্তিতে 22 লাখ মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন। ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে 6,25,000 শিক্ষার্থীর নতুন শিক্ষাবর্ষ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে কাতার। এদিকে ইসরায়েলের হামলায় সিরিয়ায় অন্তত 25 জন নিহত হয়েছে। নাইজেরিয়ায় গবাদি পশু যাত্রী বহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর জ্বালানিবাহী ট্যাঙ্কের
বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটি যাত্রী ও গবাদি পশু বহনকারী আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরিত হয়। সাথে সাথে আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে বহু মানুষের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর তাদের গণদাফন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য মতে 2020 সালে দেশটিতে 1,500-এর বেশি পেট্রোল ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 শতাধিক মানুষ। প্রায় 95% ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আব্দুল মাজিদ তেবুন। স্থানীয় সময় রোববার দেশটির নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। 78 বছর বয়সী তেবুন আলজেরিয়ার সেনাবাহিনী সমর্থিত প্রার্থী ছিলেন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থী আবদুল্লাহ হাসানি শেরিফ পেয়েছেন মাত্র 3% ভোট। দেশটির 2,40,00,000 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র 57 লাখ। তরুণ প্রজন্মের অনেকেই ভোটদানে বিরত ছিলেন বলে জানা গেছে। 2019 সালে দেশের বেকারত্ব কমানো, পেনশন ও সরকারি উদ্যোগে আবাসন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পেয়েছিলেন আব্দুল মাজিদ তেবুন। যদিও প্রথম মেয়াদে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেননি তিনি। অ্যাপল সিরিজের আইফোন 16 উন্মোচিত হয়েছে সোমবার। আইফোন 16 সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপ থেকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে ইটস গ্লো টাইম শীর্ষক একটি আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয় আইফোন 16। উন্মোচিত হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ 10, অ্যাপল এয়ারপড 4 সহ আরও বেশ কিছু পণ্য। প্রত্যেক সিরিজের মতো এই আইফোনের সিরিজেও থাকছে 4টি মডেল। এগুলো হচ্ছে আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স। এর মধ্যে 128 জিবি আইফোন 16 দাম $799 এবং আইফোন 16 প্লাসের দাম ধরা হয়েছে $899। এছাড়া প্রতিবারের মতো এবারও সংযুক্ত হয়েছে নতুন প্রসেসর। এখন যার দিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার খেলার খবর। রিশাদ হোসেনের পর জিম আফ্রো টি10 লিগে এবার দল পেয়েছেন আনামুল হক বিজয়। চলতি মৌসুমে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার এনামুল। রিশাদ অবশ্য প্লেয়ার্স ড্রাফটের আগে আসরের নিজ দল হারারে বোল্টসের সঙ্গে চুক্তি করে। তবে ড্রাফটের মাধ্যমে ঠিক হয় আনামুলের দল বুলায় ব্রেভস। এ দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াহিদ শাহ। গেলবারের আসরে বাংলাদেশের হয়ে খেলেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। যদিও এবার ভারতের বিপক্ষে ব্যস্ত সূচির এই দুই ক্রিকেটারের কেউই নেই। দ্বিতীয়বারের মতো হওয়া জিম আফ্রো টি10 লিগ 21 সেপ্টেম্বর শুরু হয়ে হারারেতে পর্দা উঠবে 29 সেপ্টেম্বর। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।